বিদেশগামীদের করোনা পরীক্ষা জালিয়াতি ঠেকাতে সতর্কতা। করোনায় একদিনেই 50 জনের মৃত্যু। রিজেন্টের নথি দুদকে, কারাগারে সাবরিনা। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টা নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 8-এ। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। সরকার নির্ধারিত 16টি ল্যাব থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ পেলেই কেবল ওঠা যাবে বিমানে। ঢাকা সহ 14 জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। এবার আর থাকছে না জালিয়াতির সুযোগ। প্রথম দিনে কি অবস্থা ছিল ডিএনসিসি কেন্দ্রে, তাই জানাচ্ছেন সহকর্মী আহমেদ রাব্বি তানিম। ঢাকা থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে যাওয়া যাত্রী বিদেশে তার গন্তব্যে পৌঁছানোর পরেই করোনা পজিটিভ। রিজেন্ট জেকেজির ভুয়া রিপোর্টের খবর সংবাদ শিরোনাম হয়েছে দেশে দেশে। এসব ঘটনা ফাঁসের পর ঢাকার সঙ্গে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ইতালি, চীন ও জাপান। এরপরই আন্তঃমন্ত্রণালয় এক সভায় বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিদেশে করোনা পরীক্ষা নিয়ে যেন আবার ভাবমূর্তি সংকটে পড়তে না হয়, সেজন্য রাজধানীতে একটি সহ দেশের বিভিন্ন স্থানে 16টি কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় মহাখালীতে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে বিদেশগামীদের করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার বাইরে সিভিল সার্জন অফিসে কোভিড-19 পরীক্ষার জন্য নির্ধারিত পরীক্ষাগারে আলাদা বুথে নমুনা নেওয়া হচ্ছে। সরকারি ল্যাবে পরীক্ষাটা হবে, এই জন্য এখানে কোনো আপনার এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। 72 মধ্যে এখানে আসলে আমরা স্যাম্পল নিব এবং গভর্নমেন্ট ল্যাবরেটরিতে আমরা টেস্ট করব। এটা দিয়ে তারা ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ভ্যালুয়েশনের কোনো সমস্যা হবে না। বিদেশগামী রিপোর্টটা ভেরিফাই করবে হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের একটা কিউআর কোড থাকবে, এই কিউআর কোডের কারণে এটার জালিয়াতি করার সুযোগ হবে। নমুনা পরীক্ষার জন্য কয়েকটি শর্ত মানতে হচ্ছে যাত্রীদের। যাত্রার 72 ঘন্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকিটের ফটোকপি জমা দিতে হবে। একই সঙ্গে মূল পাসপোর্ট ও টিকিট সঙ্গে রাখতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে দিতে হচ্ছে সরকার নির্ধারিত 3500 টাকা। তবে আগে থেকেই এসব সিদ্ধান্ত না জেনে পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়তে হয় অনেককে। কেউ কেউ করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরের কাছাকাছি কোথাও কেন্দ্র করার দাবি জানিয়েছেন। আমি আজকে কয়েকদিন ধরে জিনিসটা নিয়ে ঘুরছি, এখান থেকে সেখানে সার্কুলেশনগুলো ঘন ঘন চেঞ্জ হচ্ছে। যে বুঝতে হচ্ছে, আগে থেকে কেউ বুঝতে পারছি না এক্স্যাক্টলি কি হবে, কোথায় হবে। হুট করে ড্রাস্টিক্যালি এভাবে ডিসিশন না নিয়ে ধরেন যদি এটা একটু আরও আগে পরিকল্পনা মাফিক করা হতো তাহলে মনে হয় আমাদের অনেকগুলো ঝামেলা এড়ানো যায়। এখানে আমাদের কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, তারপর এখানে যারা আসছে এখানে রুগী আসতে পারে। এখান থেকে দেখা গেছে আমি আসলাম, আজকে আমি নেগেটিভ নিয়ে গেছি বাসায়, পরে আমি যখন ওই দেশে অ্যাপ্লাই করবো দেখা গেছে আমার পজিটিভ, তখন বলবে যে আগের মতো অবস্থা, আমাদের কোনো সিস্টেম ডেভেলপ হয়নি। আমার মনে হয় সবচেয়ে বেটার হতো যদি আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের এয়ারপোর্টে যদি কোনো টেস্টিং সিস্টেম রাখতো। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এবারে worldofbridges.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,46,82,591 জন, সুস্থ হয়েছেন 87,65,970 জন এবং মৃত্যু হয়েছে 6,09,733 জনের। বাংলাদেশে আক্রান্ত 2,07,453, সুস্থ হয়েছেন 1,13,556 জন এবং মৃত্যু হয়েছে 2,668 জনের। করোনায় গত 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 2,928। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন
এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। স্বাস্থ্য খাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, ইমেজ সংকট দূর করতে কাজ করবে সরকার। সোমবার সচিবালয় থেকে অনলাইনের মাধ্যমে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। স্বাস্থ্য খাতে ইমেজ সংকটের কথা স্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও। সভায় কমিটির সদস্যরা করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানো এবং অ্যান্টিবডি টেস্টের পরামর্শ দেন। এ সময় স্বাস্থ্য সচিব জানান, নীতিমালা কঠোরভাবে অনুসরণ করায় গত 1 মাসে সিএমএসডির মাধ্যমে স্বাস্থ্য খাতের কেনাকাটায় 124 কোটি টাকার সাশ্রয় হয়েছে। মনে করছে সেও কোভিড। মেডিকেল হাসপাতালগুলো, ক্লিনিকগুলো, বেসরকারি, সরকারি সব জায়গাতেই অনেকটা অরাজক পরিস্থিতি বিরাজমান। একই সাথে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করতে চাই, যে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা এই জায়গাগুলোকে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা কিছু করতে পারি কিনা। আমাদের একটা কমিটি থাকবে, যে কমিটি কোনো জায়গাতে অনিয়ম, কোনো কিছু নিউজ হইলে আমরা এটা একটু তল্লাশি করে দেখব। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পাওয়া রিজেন্ট হাসপাতালে চুক্তি সংক্রান্ত নথি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদ করা হয়েছে N95 মাস্ক, পিপিই কাণ্ড উন্মোচনে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির আরও 3 কর্মকর্তাকে। করোনাকালে অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সংযমাদি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম নিয়ে দুদকের অনুসন্ধান চলছে গত প্রায় 1 মাস ধরে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সরকারি 6 কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করে এমন 4 ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধানদের, যে তালিকায় রয়েছেন বহুল আলোচিত জিএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকও। এ ঘটনায় সবশেষ সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিএমএইচডির 3 জনকে। তারা হলেন এই প্রতিষ্ঠানের সাবেক সহকারী পরিচালক ডাক্তার জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার ডাক্তার জিয়াউল হক এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির। আমি তো ওনাদের সাথে কথা বলছি, প্লিজ ওনাদের সাথে কথা বলুন। আপনি আসছেন কোন বিষয়ের জন্য, যদি একটু জানাবেন? এটা সার্বিক বিষয়, এটা আমি যতটুকু, প্লিজ টিমকে জিজ্ঞাসা করেন। জনসংযোগকারী কর্মকর্তা কাগজপত্র সংগ্রহ করেছেন এবং আজকে যাদের বক্তব্য গ্রহণ করা হলো, আগে যাদের বক্তব্য গ্রহণ করা হলো, তাদের বক্তব্যের ভিত্তিতে আরো যদি মনে হয় আরো কাউকে বক্তব্য নেওয়া দরকার, তাদেরকেও তিনি বক্তব্য গ্রহণ করবেন। এরই মধ্যে দুদকের হাতে পৌঁছেছে আলোচিত সমালোচিত রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মূলনথি। এরই খোঁজে গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ভবনে গিয়েছিল দুদকের এই সংক্রান্ত অনুসন্ধান টিম। দুদক সচিব জানান, এর পিছনে কারা তা খোঁজা হচ্ছে। কাগজপত্রের ভিত্তিতে যাদের বক্তব্য গ্রহণ করা দরকার তাদের বক্তব্য গ্রহণ করা হবে। যারা প্রকৃত দোষী ব্যক্তি, এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে যারা দায়ী, তাদেরকে চিহ্নিত করা, অনুসন্ধানের মাধ্যমে যাদেরকে চিহ্নিত করা দরকার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আলোচিত এসব বিষয়ের অনুসন্ধান দ্রুত শেষ করতে চায় দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এরই মাঝে একটি আশার সংবাদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনা ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। 1077 জন মানুষের ওপর এই ভ্যাকসিনের 3য় দফা পরীক্ষার পর আজ এই তথ্য জানালো অক্সফোর্ড। পরীক্ষার ফলাফলে দাবি করা হয় ভ্যাকসিনটি মানবদেহে করোনা ভাইরাস প্রতিরোধের অ্যান্টিবডি আর শ্বেত রক্তকণিকাকে শক্তিশালী করে তোলে। এরই মধ্যে যুক্তরাজ্য ভ্যাকসিনটির 10 কোটি ডোজ অর্ডার করে ফেলেছে। করোনা টেস্ট জালিয়াতির মামলায় জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 2 দফায় 5 দিনের রিমান্ড শেষে সোমবার ডাক্তার সাবরিনাকে আবারও আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছে যথেষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানায় তদন্ত কর্মকর্তা। অন্যদিকে সাবরিনা জেকেজি চেয়ারম্যান নন বলে দাবি করে জামিন চান তার আইনজীবীরা। ঢাকার সিএমএম কোর্ট জামিন আবেদন নাকচ করে সাবরিনাকে জেল হাজতে পাঠায়। এছাড়া এই মামলার আরেক আসামি হুমায়ুন কবির হিমুকে জেল গেটে 3 দিন জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন আদালত। রিমান্ডে এই আসামির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উনি নিজের দোষ স্বীকার করে অনেক কথা বলেছেন, অপর আসামিদের দোষ স্বীকার করেছেন
এবং তাদের স্বামী স্ত্রী আরিফ চৌধুরী এবং সাবরিনীকেও মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেক্ষেত্রেও তারা একে অপরের প্রতি দোষ চাপিয়েছেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি এরা সবাই জড়িত, সবাই একই সূত্রে কথা। চেয়ারম্যান প্রমাণিত হয়নি, যুক্তিতর্কের মাধ্যমে আমি আদালতকে বলছি আপনি তাদেরকে বলেন যে সে চেয়ারম্যান কিনা। এখনো তারা প্রমাণ করতে পারেনি, যেহেতু তারা প্রমাণ করতে পারেনি সে চেয়ারম্যান না, সেই ক্ষেত্রে এই যে জামিন অবশ্যই পেতে পারে। হত্যা চেষ্টা মামলায় শিকদার গ্রুপের এমডি রণহক ও তার ভাই দীপু হকের আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। আদালতে সময় নষ্ট করায় এই দুই ভাইকে 10,000 পিপিই জরিমানা করা হয়েছে। দেশের বাইরে থেকে ভার্চুয়াল আদালতে তাদের এরকম আবেদনকে অভিনব ও নিয়ম বহির্ভূত বলেছেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল। আগামী 2 সপ্তাহের মধ্যে জরিমানার পিপিই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এই দুই ভাই এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে গুলি করে হত্যার চেষ্টা করেন। এমন অভিযোগে গত 19 মে গুলশান থানায় মামলা হয়, আর এরপর 25 মে দুই ভাই শিকদার গ্রুপের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়েন। কয়েক ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি বেড়েছে নগরবাসীর। সমস্যা দীর্ঘদিনের হলেও পানি নিষ্কাশনের কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ জনমনে। এদিকে আবহাওয়া অফিস আরও 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দেখব সম্রাট আনোয়ারের রিপোর্ট। বৃষ্টি, জলাবদ্ধতা, সেই সঙ্গে যানজট। রাজধানীবাসীর এই অভিজ্ঞতা নতুন নয়। তারপরও ভারী বর্ষণের শঙ্কা থাকে কতটা বাড়বে নাগরিক ভোগান্তি। রোববার রাত থেকেই মুষলধারে বৃষ্টি। ফলাফল রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি জমে যাওয়া। গ্রিন রোড, ফার্মগেট, ধানমন্ডি, মিরপুর, কাউরান বাজার, বনানী সবখানেই একই চিত্র। কোথাও হাঁটু পানি তো কোথাও আবার কোমর সমান। বাড়ি থেকে বেরিয়ে এ যেন পানিবন্দি দশা। পানি ঢুকে যাওয়ায় মাঝ রাস্তায় গাড়ির গড়বড়ে মুহূর্তে লেগে যায় তীব্র যানজট। সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় অফিসগামীদের ভোগান্তিটা বেশি। ভ্যান, রিকশায় যে যেভাবে পেরেছেন সবারই পানি বাঁচিয়ে চলার চেষ্টা। অনেক পানি ভাই, ভ্যান দিয়ে আসলাম, কাপড় ভিজে যায়। ভ্যান, রিকশা, হাঁটলাম অনেক পথ, এই তো এইভাবে মানে এখনো অফিসে যাইতে পারি নাই। আপনি তো নিজে অসুস্থ হয়ে যাবেন। কিছু করার নেই, কাজ করতে হবে, খাবার জোগাড় করতে হবে, কাজ করতে হবে, এটা দেখলে তো আর চলবে না। রাজধানীতে পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা নতুন নয়, তারপরও দীর্ঘদিনেও সমাধান আসেনি। ভুক্তভোগী পানিবন্দী নগরবাসীর তাই প্রশ্ন, আর কবে? ড্রেনেজ ভালো না, যার জন্য এই রাস্তায় জ্যাম পরে পানি জমে, এটা হচ্ছে সবচেয়ে মেইন সমস্যা। যারা এটা দায়িত্বে আছে তারা তো আমাদের মতো সাধারণ মানুষের মতো বের হয় না, তারা থাকে গাড়িতে, অতএব আমাদের এই কষ্টটা তারা উপলব্ধি করতে পারে না। আজকে সকালে আমি 8:30 বাজে বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে, সেই অফিসে আসছি 10:30 বাজে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি থাকতে পারে আরও 3 দিন। তাই রাজধানীবাসীর এই ভোগান্তি আরও বাড়বে বই কমবে না, তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এদিকে দেশের প্রধান নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী 3 দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবারও বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। করোনার এই সময়ে বানবাসী মানুষের দুর্ভোগ যেন কয়েক গুণ বেড়েছে। বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গবাদি পশুসহ উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষগুলো রয়েছে অবর্ণনীয় দুর্ভোগে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। জেলার বিভিন্ন স্থানে প্রায় 1600 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘর ও তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। জেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। ভাঙনে চর এলাকার 3টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে শেরপুরে নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর, শ্রীবর্দী ও নকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ধান, পাট ও আমনের বীজতলা। বন্যায় বন্ধ রয়েছে শেরপুর থেকে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও রয়েছে বিপদসীমার উপরে। জেলার 7 উপজেলার প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্র, উঁচু বাঁধ, সড়কে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গবাদি পশুর খাবার সংকট।
7 দিন থেকে আমাদের ঘরে পানি উঠছে, আমরা রান্না টান্না করতে পারতেছি না। 30টা আসা ছিল, 20টা গেছে পাইছি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলায়। ব্রহ্মপুত্র ও ধরলা নদী পাড়ের লাখো মানুষ পানির মধ্যেই দিন পার করছেন। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে মানুষ। বৃষ্টির কারণে সুনামগঞ্জে 3য় দফায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে আগামী 3 দিনে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে। তবে এরই মধ্যে 2 দফা বন্যায় বিপর্যস্ত জেলার লাখো মানুষ। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় যেন জনগণ বেশি ক্ষতিগ্রস্ত না হয় এবং সঠিকভাবে ত্রাণ পায় সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বন্যার গতি প্রকৃতি এবং ত্রাণ ও উদ্ধার তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রিসভার বৈঠকে কোম্পানি আইন এবং ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রতি বছর 4 জুনকে জাতীয় চা দিবস হিসেবে পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কিন্তু আজকে মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হয়েছে। বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি, কোনোভাবেই রিফের যেন কোনো ঘাটতি না হয়, জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলো যেন অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে জনসাধারণ। অবসরে যাওয়া লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে 2019 সালের এপ্রিল মাস থেকে সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে চৌধুরী হাসান সারওয়ার্দি বিভিন্ন বক্তব্য মিথ্যাচার। বিবৃতিতে জানানো হয়, জেনারেল সারওয়ার্দি 2018 সালে অবসরোত্তর ছুটিতে থাকা অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই স্ত্রীকে তালাক দেন এবং সামরিক পোশাকে দ্বিতীয় বিয়েও করেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। এমনকি বিয়ের আগে থেকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মানতে থাকবে মোবাইল কোর্টের নজরদারি এবং পুঁজিবাজারে আস্থা ফেরাতে বিএসইসির চেষ্টা। অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সহায়ক। বিদেশগামীদের করোনা পরীক্ষা জালিয়াতি ঠেকাতে সতর্কতা। করোনায় একদিনেই 50 জনের মৃত্যু। রিজেন্টের নথি দুদকে কারাগারে সাবরিনা। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। বিরতির পর ফিরে এসে নিউজ এট 8-এ আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। ফিতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি পালনে কোনো অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসছে কোরবানির ঈদে বিপুল মানুষের যাতায়াত নিয়ে বিআরটি এর সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। বনানীতে বিআরটি এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নিজের বাসা থেকে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যেসব পরিবহন সরকারি নিয়মের বাইরে যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন সংশ্লিষ্টদের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঈদের ভিতরে গণপরিবহন থাকা আমাদের সংক্রমণের
ধর্মীয় উৎসব হওয়া, এই ঈদের সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করে জনস্বার্থে গণপরিবহন চালু রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। ঈদের 3 দিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন বন্ধ থাকতে বরাবরের মতো এবারও বলা হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সংক্রমণ রোধের। প্রতিটি টার্মিনালে টাস্কফোর্স কার্যকর থাকবে। টার্মিনাল কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা অধিকতর নজর দেবেন। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতেই হাসপাতালগুলোতে অভিযান চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। সব ধরনের অনিয়ম দুর্নীতি রোধ করার যে আপনার কর্মসূচি সরকার নিয়েছে, যে রোধ করার জন্য সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার অংশ হিসাবেই কিন্তু শাহাবুদ্দিন মেডিকেল কলেজে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। শাহাবুদ্দিন সাহেব একজন বিএনপির নেতা। তিনি গত নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচনও করেছিলেন। এখানে সরকার কে কোন দলের সেটি দেখছে না। রাজধানীর উত্তরায় শিনশিন জাপান হাসপাতালে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। আর একই এলাকার আল আশরাফ হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের ধারাবাহিকতায় বিকেলে উত্তরা এলাকায় লাইসেন্সবিহীন হাসপাতালগুলোতে যৌথ অভিযান চালায় পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তর। শুরু আল আশরাফ হাসপাতাল দিয়ে। লাইসেন্স না নিয়েও দীর্ঘ 16 বছর ধরে চলছে এই হাসপাতাল। 5টি বেড নিয়ে এখানে আইসিইউর নামে চলছিল প্রতারণা। আইসিইউতে অক্সিজেন ব্যবস্থা ও ভেন্টিলেটর আবশ্যক হলেও হাসপাতালটিতে এর কিছুই নেই। আরেকটি হাসপাতাল শিনশিন জাপান, এরও একই অবস্থা। ওভারঅল যে হাসপাতালের যে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশটা আপ টু দ্য মার্ক না আর কি। বিভিন্ন জায়গায় এই বাথরুমগুলো আমি অতটা ভালো পাইনি, যেটা আপনার অ্যাকসেপ্টেবল না আর কি। তারপর আপনার এটার জন্য ওনাদের একটা জরিমানা হচ্ছে। আর সাথে ফার্মেসিতে দেখলাম ওনাদের হাসপাতালের সাথে যে ফার্মেসি আছে, এখানে তারা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নন ফার্মাসিউটিক্যাল আইটেমগুলো বিক্রি করতেছিলেন। জাতীয় পরিচয়পত্র জালিয়াতিতে রিজেন্টের মোহাম্মদ শাহেদের 2টি আইডি ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। এছাড়াও শিগগিরই কোনো সংসদীয় আসনে উপনির্বাচন হচ্ছে না বলেও জানান তিনি। সম্প্রতি শূন্য হওয়া পাবনা 4 ও ঢাকা 5 সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগস্টের শেষ সপ্তাহে। পাবনা 4 আসনে উপনির্বাচন অনুষ্ঠানের শেষ সময় 28 সেপ্টেম্বর এবং ঢাকা 5 আসনে 1 নভেম্বর। সোমবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, শাহেদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন শাহিদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অলরেডি আমরা এখন তদন্ত করছি। তদন্ত করে আমরা দেখবো এটা সে কীভাবে করলো, কেন করলো, এটা ডিটেল। এটার ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা জড়িত হলেও সেটার কোনো শাস্তি দেওয়া আপনারা দেখেছেন যে সিটিংয়ের ক্ষেত্রে যখন এটা হলো তাদের তদন্ত করে আমরা কিন্তু বেশ কয়েকটা সার্টিফিকেট করে দিচ্ছি যেগুলো প্রজেক্টে ছিল। আমাদের রেভিনিউতে যা ছিল তার 2টা না 3টার বিরুদ্ধে বিভাগে মামলা রুজু হয়েছে। রাজধানীর মেরুল বাড্ডা থেকে অজ্ঞান ও মলম পার্টির 4 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অপরাধীরা দীর্ঘদিন ধরে রাজধানী গাজীপুর ও নারায়ণগঞ্জে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তারা সিএনজি অটোরিকশা ড্রাইভার ও যাত্রীদের চোখে কৌশলে মলম লাগিয়ে গাড়িসহ টাকা পয়সা হাতিয়ে নিত বলে একাধিক অভিযোগ রয়েছে। দস্যুতা সংগঠনের চেষ্টাকালে আমরা তাদের কাছে একটা চাপাতি পাই, একটা ছুরি পাই, 5টি গামছা পাই, রশি পাই 2-3টা। এই ঈদে তাদের বড় টার্গেট ছিল কুরবানির ঈদ, এবং তাদের আরেকটা বড় টার্গেট রেল স্টেশন এবং লঞ্চ স্টেশন। রাজশাহী মহানগরীর সাহেব বাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার ভেতর থেকে এক গ্রাহকের নগদ 17 লাখ টাকা চুরি গেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে সর্দার পেট্রোলিয়াম এজেন্সি পক্ষে পে অর্ডারের টাকা জমা দিতে ব্যাংকে যান প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহফুজুর রহমান রিপন। কাউন্টারের সামনে পে অর্ডারে ফর্ম পূরণ করার সময় তার ব্যাগটি লোপাট হয়ে যায়।
ব্যাগে নগদ 17 লাখ টাকা, জনতা ব্যাংকের 6,72,000 টাকার পে অর্ডার ও ডিসি অফিস থেকে পাওয়া 93,000 টাকা ভর্তুকি চেকও ছিল। ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন 4 জনের একটি সংঘবদ্ধ দল চুরির সাথে জড়িত, আর তাদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আইপিও এবং নতুন শেয়ার ইস্যুর অনুমোদনে সতর্ক সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সকালে শেয়ারবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শিবলি রুবায়াতুল ইসলাম। মফিদুল তপুর রিপোর্ট। দেশের পুঁজিবাজারে আস্থার সংকট অনেক দিনের। 2010 সালে শেয়ার বাজার ধসের পর গত 10 বছরেও পুরনো গতি ফিরে পায়নি দেশের পুঁজিবাজার। যদিও বাজারকে চাঙ্গা করতে অনেক পদক্ষেপ নিয়েছিল সরকার ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসিসি, কিন্তু আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। করোনাকালের মন্দা অর্থনীতির প্রভাবও পড়েছে পুঁজিবাজারে। অর্থপ্রবাহ কমে যাওয়ায় দৈনিক লেনদেনের করুণ চিত্র আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্লিপ্ততা, সব মিলে আতঙ্কেই রয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাদের আশ্বস্ত করতেই ফ্লোর প্রাইস বহাল রাখার কথা বললেন বিএসইসির নতুন চেয়ারম্যান। আমরা এই মুহূর্তে ফ্লোর প্রাইস নিয়ে কিছু চিন্তা করছি না, সময় মতো আমরা জানাবো। ক্যাপিটাল ইস্যুর ক্ষেত্রে আমরা একটা নতুন নর্মস নিয়ে আসবো এবং সেইখানে যাদের দিব তাদের 2-3 মাসের মধ্যেই দিয়ে দিব, আর যাদের দিব না 1 মাসের মধ্যেই মানা করে দেব। আইপিও যতটা সম্ভব আমরা চেষ্টা করব কোনো কোয়েশ্চেন যাতে কেউ আর পরে করতে না পারে সেদিকে নিয়ে যেতে। দেশীয় ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসারে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে আরও বেশি কার্যকর করতে বন্ড মার্কেট গড়ে তোলার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে নতুন কমিশন। বন্ড মার্কেটটা আসলে একটা দেশের একটা ইকোনমির লং টার্ম ফাইন্যান্সিং এর একটা ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে অনেক বড় রোল প্লে করার কথা ছিল, কিন্তু আমাদের দেশে সেটা হয়নি, যার জন্য আমাদের লং টার্ম লোনের সমস্ত চাপ পড়ে গেছে ব্যাংকিং সেক্টরের উপর। এটার কারণে ব্যাংকিং সেক্টরে বিরাট ক্ষতি হয়ে গেছে। নর্মাল বন্ড, জিরো কুপন বন্ড, আমরা মিউনিসিপ্যাল বন্ড, পুলিশ বন্ড, অনেক কিছু আসছে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী ঝুঁকছেন বাংলাদেশের দিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের পুঁজিবাজারকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করবে বিএসইসি। বড় বড় বিদেশি কোম্পানি যারা $1 বিলিয়ন টার্নওভার, তারা যদি আসে তাদেরকে ট্যাক্স হলিডে দিলে অসুবিধা নেই 5 বছর, কারণ আমরা বিপুল পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। আবার ওই দিক দিয়ে ওরাও ওই ট্যাক্সের বেনিফিটের জন্য এখানে আসবে, ওদের কিন্তু টাকার দরকার নেই, টাকা ওরা যে কোনোভাবে ব্যাংক থেকে পায়, অনেক স্বল্প সুদে পায়। ওদের ওই ফিসক্যাল বেনিফিটই হচ্ছে ওদের আকর্ষণ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এবার মেজাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ার দৌলতপুরে তিল ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। উপজেলার ফিলিপনগর, চিলমারি, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠে চাষ করা হয়েছে তিল। বর্ষার এই মৌসুমে রোদ বৃষ্টি আর বাতাসে দোল খাওয়া তিল ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ক্ষেতের পাশে মধু সংগ্রহে বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। মৌচাষী আনোয়ার হোসেন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এই মৌ খামার গড়ে তুলেছেন তিনি। সরিষা ও লিচুর পর এবার তিল ক্ষেতে 7টি মৌবাক্স বসিয়ে সাফল্য পেয়েছেন আনোয়ার। 10 থেকে 15 দিন পর পর এসব মৌবাক্স থেকে 3 থেকে 4 মণ মধু সংগ্রহ করা হচ্ছে। তিলের খাঁটি মধুর চাহিদা বেশি থাকলেও করোনার কারণে বাজারজাত করায় সমস্যায় পড়ছেন চাষিরা। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। চাপের মুখে চীন, একজোট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
পর ফিরে এসে সবাইকে আরও একবার নিউজ@8-এ স্বাগত জানাচ্ছি। সেশন জট, নিয়োগের ক্ষেত্রে কালক্ষেপণ সহ বিভিন্ন কারণ তুলে ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবে সংবাদ সম্মেলন করে তারা। এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন 35 বছর করা উচিত সে বিষয়ে নানান যুক্তি তুলে ধরেন বক্তারা। দেশের বাইরের খবর। করোনা ভাইরাস, হংকং ও উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়েছে চীন। এবার শি জিনপিং সরকারের বিরুদ্ধে একজোট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। করোনা পরিস্থিতি নিয়ে সম্পর্কের তলানিতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। হংকংয়ে চীনের চাপিয়ে দেওয়া নিরাপত্তা আইন কার্যকর ও জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের ঘটনায় 2 দফা চীন কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। এবার ওয়াশিংটনের পথ অনুসরণ করছে যুক্তরাজ্য। হংকংয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। হংকংয়ের প্রায় 30 লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যে বসবাস করার ও পরিশেষে নাগরিকত্বের আবেদন করার প্রস্তাব দিয়েছে বরিস জনসনের সরকার। এই ঘোষণার পর যুক্তরাজ্যকে সতর্ক করে দেয় চীন। এরই মধ্যে আবার 5G নেটওয়ার্ক ব্যবস্থায় চীনা মোবাইল প্রতিষ্ঠান হুয়াওয়ের সরঞ্জাম নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। সব মিলে ত্রিদেশীয় পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। ক্লেমার স্পোর্টস নিউজ এবার। করোনার কারণে ইতিহাসে প্রথমবারের মতো বাতিল হলো ব্যালন ডি'র অ্যাওয়ার্ড। 1956 সাল থেকে ফুটবলারদের এই সর্বোচ্চ পুরস্কারটি দিয়ে আসছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে এবার করোনা সংক্রমণ এড়াতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ 6 বার ব্যালন ডি'র জেতার রেকর্ড গড়েন বার্সা তারকা লিওনেল মেসি। কিন্তু এবার আর কারো হাতেই উঠছে না মর্যাদার সেই স্মারক। ব্যালন ডি'র ছাড়াও এবার অনূর্ধ্ব 21 ফুটবলারদের দ্য কোপা ট্রফি এবং বেস্ট গোলকিপারদের দ্য লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডও বাতিল হয়েছে। করোনার কারণে এর আগে ফিফা বর্ষসেরা পুরস্কারটিও বাতিল হয়। এরই সাথে শেষ করব নিউজ@8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595।